আচ্ছা, কি মনে হয় যে এই নেপালে যা পরিস্থিতি আজকে, মানে গতকাল যা হয়েছে করপা বান এবং তারপরে তো অলমোস্ট অনেকগুলো গ্রাম ধুয়ে গিয়েছে, এর নেপথ্যে কারণটা কি হতে পারে আপনার কি মনে হচ্ছে? দেখুন, আসলে বিষয়টা হচ্ছে এই মুহূর্তে তো গ্লোবাল ক্লাইমেটিক কন্ডিশন চেঞ্জ হয়ে যাচ্ছে অত্যন্ত দ্রুত গতিতে। এবারে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে নেপালে কিন্তু অতি ভারী বৃষ্টি চলছে, মাঝে মধ্যে বৃষ্টিপাত কমছে আবার বাড়ছে। গতকাল যখন ঘটনাটা ঘটে, গতকালের সঙ্গে গত পরশুর টেম্পারেচার ডেভিয়েশন হয়েছিল প্রায় 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, সাধারণত এই ধরনের হঠাৎ করে যদি টেম্পারেচার ডেভিয়েট করে তখন আইস শিট গুলোতে ক্র্যাক ধরতে শুরু করে, মানে ফাটল ধরতে শুরু করে। এবং অধিকাংশ ক্ষেত্রে তিব্বতীয় হিমালয় থেকে নেপাল হিমালয়ের যে উচ্চতাগত তারতম্য সেটা কিন্তু একটা বিপুল পার্থক্য রয়েছে, প্রায় 1.5 কিলোমিটারের কাছাকাছি, মানে 1500 মিটারের কাছাকাছি উচ্চতাগত তারতম্যটা। যার ফলে ওই আইস শিটটাতে কিন্তু ক্র্যাক ধরেছিল। এই অবস্থাতে হয়েছে ভূমিকম্প, এবং সেই ভূমিকম্পের ফলে যেটা হয়েছে একটা বড় আকৃতির আইস শিট যেটা ক্র্যাক ধরেছিল সেটা অ্যাকচুয়ালি খুলে পড়েছে বা ধসে পড়েছে নিচের দিকে। এবং লোয়ার নিচে নেপাল হিমালয়ের উত্তরের দিকটাতে প্রচুর লেকগুলো কিন্তু সবগুলোই ন্যাচারালি তৈরি হয়েছে ডিউ টু গ্লেশিয়াল অ্যাকশন। তার কারণ হচ্ছে হিমবাহ যখন নামতে থাকে নিচের দিকে তখন প্রচুর পরিমাণে পাতে চলছে, মানে পুরি, কাপড়, পরি, বাড়ি ইত্যাদিকে সব একসঙ্গে তুলে নিয়ে ওই জায়গাটাতে একটা গভীর একটা হল স্পেস তৈরি করে দেয়, একটা শূন্যস্থান তৈরি করে দেয়। পরে ওখানে বরফ গলা জলটা জমে গিয়ে গ্লেশিয়ার লেক গুলো ফর্ম করে। এই গ্লেশিয়ার লেকের উপরে থাকে হালকা আইস শিট, যার ফলে বাইরের থেকে খুব একটা বোঝা যায় না। এই ধরনের একটা গ্লেশিয়ার লেকের উপরে ওপরের থেকে যখন মানে হঠাৎ করে একটা বিশাল আকৃতির বরফের স্তূপ ভেঙে পড়ে তখনই ওখানে লেক আউটবার্স্ট হয়। এবারে যে অঞ্চলটাতে পড়লো সেখানে একটা নদী আছে, সেই নদীর খাতটা অ্যাকচুয়ালি কিন্তু প্রথমে বুঝে যায়, যার ফলে পরবর্তীকালে এই আগত জল লেক থেকে এবং বরফ গলা জল সব একসঙ্গে তীব্র গতিতে ওই যে ন্যাচারালি একটা ড্যামের মতো তৈরি হয়েছিল সেটাকে ভেঙে দিয়ে বাইরের দিকে বেরিয়ে আসে, যার ফলে কিন্তু অ্যাকচুয়ালি এই ডিভাস্টেশন। ফলে শুধুমাত্র ভূমিকম্পই কারণ তা নয়, জলবায়ু পরিবর্তনটাই কিন্তু মূল কারণ, এবং তার সাথে সাথে হিউম্যান ইন্টারফেয়ারেন্স। প্রচুর ভাবে জনবসতি ইত্যাদি তৈরি হয়েছে বিভিন্ন প্রান্তে। এই জনবসতি গুলো বেসিক্যালি নদী খাতে এইভাবে তৈরি করার কথাই না। আর আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে অ্যাব্রাপ্ট চেঞ্জ অফ টেম্পারেচার। এই অ্যাব্রাপ্ট চেঞ্জ অফ টেম্পারেচারের একটা মূল কারণ হলো মৌসুমী বায়ু এবছর ভারতবর্ষে সেইভাবে প্রবেশ করতে পারেনি, এবং মৌসুমী বায়ু অনিয়ন্ত্রিত অবস্থায় রয়েছে, যার ফলে আলটিমেটলি যখনই নিম্নচাপ হচ্ছে তখনই আমরা বৃষ্টি পাচ্ছি, অথবা উত্তর ভারতের বিভিন্ন প্রান্তে তখনই বৃষ্টিপাত গুলো ঘটছে। এবং ন্যাচারালি এই ইভেন্ট অফ যে রেনফল, সেই রেনফলের ওয়াটারটাকেও যেমন ধরে রাখার ক্ষমতা নেই, তেমনি অ্যাক্সিডেন্টাল যে অকারেন্সটা ঘটেছে সেই জলটাকেও ধরে রাখার ক্ষমতা ওই অঞ্চলের সার্ফেসে নেই। সেই কারণেই আলটিমেটলি কিন্তু ঘটনাটা ঘটেছে। আচ্ছা স্যার, ওখানে অনেকগুলো তাপবিদ্যুতের প্রজেক্ট চলছিল, তো স্যার এই বহিরাগত যে বিষয়গুলো, মানে ওখানকার যা পরিস্থিতি, মাটির যা অবস্থা, সেই অনুযায়ী ওই জিনিসগুলো এর নেপথ্যে কি থাকতে পারে কারণ হিসেবে? একদমই থাকতে পারে না। তার কারণ হচ্ছে ওখানকার যে সয়েল টাইপ সেটা কিন্তু অ্যাকচুয়ালি দীর্ঘদিন ধরে চেঞ্জ হচ্ছে। এই কথাটা আমরা বহুদিন ধরে বিভিন্ন জায়গায় বলে আসছি। তার কারণ ওই অঞ্চলের যে শিলা প্রকৃতি আছে তারা ওয়েদারিং এর ফলে আবহবিকার প্রাপ্ত হতে হতে অ্যাকচুয়ালি কিন্তু ঝুরঝুরে মাটিতে পরিণত হয়ে গেছে। কঠিন যে শিলার বাঁধন সেইটা নেই। তাছাড়া ওই হাই অল্টিটিউডে যখন এই ধরনের কোনো বড় কনস্ট্রাকশন করা হয় তখন তার লোড বিয়ারিং ক্যাপাসিটি একটা বড় ফ্যাক্টর হয়ে যায়, যেটা কিন্তু এই অঞ্চলে ছিল না মাটির। ফলে স্বাভাবিকভাবে যখনই জলস্তর নিচে মানে জল বা মানে একসঙ্গে যখন দিকে নেমেছে তখন আলটিমেটলি এই ধরনের বিপর্যয়টা আরো ইজিলি ঘটেছে। এবং তার সাথে সাথে আপনারা তো দেখেছেন গতকালকের ছবি, অত্যন্ত ঘিঞ্জি জনবসতি, যেটা পার্বত্য অঞ্চলে ঘটারই কথা নয়।
প্রচুর মাল্টি স্টোরেজ বিল্ডিং পার্বত্য অঞ্চলে থাকার কথা নয়, এবং ওখানকার যে সার্ফেসের লোড বিয়ারিং ক্যাপাসিটি বেসিক্যালি এই ধরনের কনস্ট্রাকশনকে ধরে রাখার উপযোগী নয়, যার ফলে কিন্তু আলটিমেটলি এই ঘটনাটা ঘটেছে। স্যার, এই পরিস্থিতিতে নেপাল থেকে শিক্ষা নিয়ে মানে আমাদের দেশকে, বিশেষ করে বাংলাকে, আমাদের পার্বত্য অঞ্চল এবং আমাদের কতটা সতর্ক থাকতে হবে বলে আপনি মনে করেন? বেসিক্যালি দেখুন, এই মুহূর্তে সিকিম হিমালয়, ভুটান হিমালয় এবং অরুণাচল হিমালয় এই জায়গাগুলোতেও কিন্তু এরকম প্রচুর গ্লেসিয়ার লেক আছে, এবং একটা অঞ্চলে গ্লেসিয়ার লেক আউটবার্স্ট হওয়া মানে বাকি হিমালয়ান টেরেনে যত গ্লেসিয়ার লেক আছে সবগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে গেল। ফলে ন্যাচারালি এই ধরনের ঘটনা যে কোনো মুহূর্তে ঘটতে পারে। ফলে আমাদের যে সমস্ত হিলি টাউন গুলো আছে সেগুলোতে প্রপার প্ল্যানিং দরকার ভীষণ। বর্ষাকালে ভাইব্রেশন যতটা কম দেওয়া যায় সেটা দেখতে হবে, রাস্তাঘাটকে সঠিকভাবে মনিটরিং করতে হবে, এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে নদী খাতগুলোকে কোনোভাবেও আটকানো যাবে না। তার কারণ হচ্ছে আপনারা জানেন 2023-এ তিস্তাতে কি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। ফলে ন্যাচারালি সেই জায়গাগুলোর কথা ভাবতে হবে। লিটল রঙ্গি, তিস্তা, তারপরে জলঢাকা, রায়ডাক, শঙ্কোষ, এই যে প্রত্যেকটা নদী অত্যন্ত সেন্সিটিভ রিভার আমাদের নর্থ বেঙ্গলে। ফলে এই জায়গাগুলোকে যদি সঠিকভাবে পরিকল্পনা না করা হয় তাহলে কিন্তু বিপর্যয় অনিবার্য। এখনো পর্যন্ত কিন্তু এই অঞ্চলের ডেভেলপমেন্ট প্ল্যানিং এই অর্থে কিছুই করা হয় না। আলটিমেটলি প্ল্যানিং বলতে শুধুমাত্র কনস্ট্রাকশন নয়, পরিবেশের সঙ্গে একটা ভালো ইকোসিস্টেম তৈরি করে তার সঙ্গে সহাবস্থানটাই হচ্ছে বাস্তবিক ক্ষেত্রে প্রকৃত প্ল্যানিং। এই জায়গাটা কিন্তু এখনো আমাদের কাছে অভাব।